স্বাগত আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন আষাঢ় বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই শিরোনাম। কেঁচো দিয়ে কম্পোস্ট সার তৈরি হচ্ছে গাজীপুরে। খেতে ব্যবহার ছাড়াও বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। বিভিন্ন প্রণোদনায় পুঁজিবাজারে বেড়েছে প্রবাসী বিনিয়োগ। গত 7 মাসে এসেছে 500 কোটি টাকার ওপরে। বহদ্দারহাট ছাড়াও 2টি উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। উদ্দেশ্য যানজট নিরসন। কেঁচো ব্যবহার করে কম্পোস্ট সার তৈরি করছেন কৃষকরা এবং এই কেঁচো থেকে কম্পোস্ট সার যেটা আসছে সেটা ব্যবহারের পাশাপাশি তা বিক্রি করেও লাভবান হচ্ছেন গাজীপুরের পাঁজুলিয়া গ্রামের কৃষকরা। তাদের কাছ থেকে কেঁচো ও কেঁচো কম্পোস্ট সার কিনে সারা দেশের মানুষ নিয়ে যাচ্ছেন কৃষিকাজে ব্যবহারের জন্য। কৃষক আলাউদ্দিনের দিনটি শুরু হয় প্রকৃতির লাঙল খ্যাত কেঁচোর দেখভালের মধ্য দিয়ে। কারণ কম্পোস্ট সার তৈরিতে এর ভূমিকাই মুখ্য। সার তৈরির জন্য মাটির চারিতে 10 থেকে 15 দিনের পুরনো গোবরের সাথে রান্নাঘরে উচ্ছিষ্ট মেশানোর পর তার মধ্যে কেঁচো দিয়ে রেখে দেওয়া হয় 15 থেকে 20 দিন। মিশ্রণের উপরের দিকে চাপাতার গুঁড়োর মতো মাটির দেখা মিললে নিশ্চিত হওয়া যায় সার প্রস্তুত। 2006 সালে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় আলাউদ্দিন গাজীপুরের পাঁজুলিয়াতে প্রথম কেঁচো কম্পোস্ট সার তৈরির উদ্যোগ নেয়। 6 বছরের মাথায় তার এই সফলতা পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে। গত বছর আপনার ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রিন্সিপাল প্রফেসর আছে ওইখানে আপনার বড় এক খামার করছে। ওইখানে আপনার আমি কেঁচো দিয়েছি, প্রথম দিয়েছি একদিন 12 কেজি, পরে দিয়েছি একদিন 9 কেজি। প্রথমে আলাউদ্দিনের নিজের পরিবারের সদস্যরাই এ কাজে বাধা দেয়, কিন্তু এখন পাঁজুলিয়া গ্রামের বেশিরভাগ কৃষক কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করছে। সবজি থেকে শুরু করে ধান সহ সব ফসল উৎপাদনে কৃষকরা ব্যবহার করছে এ সার। এটা ব্যবহার করলে রাসায়নিক সার অনেক ক্ষেত্রে আমরা দিইও না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাটির উর্বরতা বৃদ্ধিতে 2003 সালে দেশব্যাপী কেঁচো কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নেয়, কিন্তু এরপর মাঠ পর্যায়ে আর তাদের কোনো তদারকি দেখা যায়নি। কেঁচো সম্পর্কে যে কাজগুলো কেঁচো সরবরাহ এটা এনজিওরাই করে থাকে। এনজিওরা প্রথমেই এই কাজটা শুরু করছে এবং এনজিওদের মাধ্যমেই আমরা বিভিন্ন কৃষকের কাছে আমরা এই কেঁচোটা সরবরাহ করেছি। নিজেরা ব্যবহারের পাশাপাশি পাঁজুলিয়া গ্রামের কৃষক 1200 টাকা কেজি কেঁচো এবং 400 টাকা মন কেঁচো কম্পোস্ট সার বিক্রি করছে। এতে কৃষিতে ভালো ফলন পাওয়ার সাথে সাথে আর্থিকভাবেও লাভবান হচ্ছে তারা। কেঁচো মাটি খেয়ে শস্যের যোগান বৃদ্ধি করে। মৃত্তিকা গবেষকেরা বলছেন মাটির নিচে যত প্রাণী রয়েছে তার মধ্যে কেঁচোই কৃষি বান্ধব। আর তাই পরিবেশ নির্ভর এই কৃষিকে বাঁচাতে হলে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কেঁচোর উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করেন কৃষিবিদ এবং পরিবেশবিদেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন কেঁচো কম্পোস্ট সার তৈরির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এস.এ. আব্দুল্লাহ আল মামুন। তার কাছ থেকে আমরা জানবো কেঁচো তৈরির এই সার তৈরির কৌশল এবং এর ব্যবহার। মামুন, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা দেখলাম যে আপনারা কিভাবে কেঁচোর ব্যবহার, এটা প্রথমত যে এই যে কেঁচো নেই এবং কেঁচোর প্রয়োজন, এই জিনিসটা আপনারা কখন অনুভব করলেন? আসলে কেঁচো দিয়ে সার তৈরি এটা যে বাংলাদেশে একেবারে নতুন কিছু তা কিন্তু না। এর আগেও আসলে কয়েকটি ছোট ছোট এনজিও ক্ষুদ্র আকারে শুরু করেছিলেন। তো আমরা আসলে দেখেছি যে 2005 সালে আমরা আসলে গাজীপুরে আমরা প্রথম কাজ শুরু করি। তো এখানে মনে রাখা ভালো যে আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থা, আমাদের হেড অফিস হচ্ছে ইউকে অফিসে। আমরা বিশ্বের 10টি দেশে কাজ করি। তো আমাদের মূল ভিশনটা হচ্ছে যে আমাদের টেকনোলজিকে ফোকাস করে মানুষের দারিদ্র্য কীভাবে দূর করা যায় সেটা নিয়ে কাজ করা। তো 2005 সালে আমরা যখন গাজীপুরে কাজ শুরু করি তখন দেখি যে হ্যাঁ, যেখানে গাজীপুর আপনারা জানেন যে গাজীপুরে সবজি, ঢাকার অনেক সবজি গাজীপুর থেকে আসে এবং আমরা আসলে কাজটি শুরু করি এটা কি আসলে সবজি চাষ হবে এই চিন্তা করে না। আমাদের আসলে মূল ফোকাসটি তখন ছিল হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আবর্জনা ব্যবস্থাপনা। আচ্ছা, সেটাকে ফোকাস করে। তো আপনারা জানেন কেঁচো কম্পোস্ট তৈরি করার জন্য আসলে আমাদের মূল উপকরণ হচ্ছে গোবর সার এবং রান্নাঘর থেকে যে আবর্জনাটা তৈরি হয় সেটি এবং অন্যান্য আবর্জনা মিলিয়ে আসলে এটি তৈরি করা যায়।
তো আমরা আসলে শুরু করি এরকম যে কিভাবে আবর্জনা ব্যবস্থাপনা করা যায়। তো আবর্জনা পচনশীল আবর্জনা অবশ্যই পচনশীল আবর্জনা থেকে আসলে আমরা এই কেঁচো কম্পোস্টটা শুরু করি। কিন্তু পরে আসলে আমরা দেখতে পাই যে এটার আসলে আরো অনেকগুলি গুণাগুণ আছে। যে একটি বড় গুণ হচ্ছে যে ঠিক আছে সার তো আছেই, সারের পাশাপাশি কৃষক আসলে ভার্মি যেগুলি কম্পোস্ট পাশাপাশি হচ্ছে তারা যে কেঁচো বিক্রি করতে পারে এবং কম্পোস্ট থেকে কেঁচোর দাম আরো অনেক বেশি। তো এটি হচ্ছে বলতে গেলে যে কৃষকদের লাভটা ওখান থেকে তারা যে কম্পোস্টটা হয় সেটা তার জমিতে ইউজ করে এবং কেঁচোটা তারা বিক্রি করে। মজার ব্যাপার হচ্ছে যে প্রথম দিকে আসলে কেঁচোর দাম আরো অনেক বেশি ছিল, তখন চাহিদা আসলে অনেক বেশি ছিল, কিন্তু এখন কৃষকরা যেহেতু লাভবান সেজন্য অনেক কৃষকই এটাতে এগিয়ে আসছে, যার ফলে আস্তে আস্তে আসলে কৃষির থেকে কম্পোস্টের পাশাপাশি কেঁচোর দামটা দিন দিন কমে আসতেছে। এটি হচ্ছে একটি কেঁচোর যে সারটা কম্পোস্ট সারটা হচ্ছে, এই কম্পোস্ট সারটা ব্যবহারের মানে গুণাগুণ কি কি জিনিস এটাতে ভালো থাকে যার কারণে এটা ব্যবহার করা অন্য সারের চেয়ে ভালো? আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কৃষক কেমিক্যাল সার আসার আগে মানুষজন আপনার গোবর সার ইউজ করতেন এবং তারপর ইদানিংকালে আসলে আমরা শুনতেছি অর্গানিক সার, জৈব সারের কথা শুনতেছি। তা আপনি আসলে কেঁচো সারকে একটি জৈব সারও আপনি বলতে পারেন। তবে যে জিনিসটি আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা এটা পরীক্ষা করেছি, আমরা দেখেছি যে কম্পোস্ট এবং গোবর থেকেও এখানে যে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। নাইট্রোজেনের পাশাপাশি এখানে আপনি পাবেন হচ্ছে সালফার পাবেন, পটাশিয়াম পাবেন, ক্যালসিয়াম পাবেন, অর্থাৎ সব ধরনের গুণাগুণ এখানে আসলে থাকে এই কেঁচো কম্পোস্টের মাঝে। তো এটা গাজীপুর ছাড়া অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়ার কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন অথবা অন্য কোনোভাবে? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আরও কতগুলি এনজিও সংস্থা এখানে কাজ করছে, তবে আমরা এখন এটা শুধু গাজীপুরে না, আমরা মোটামুটি আরও 10টি ডিস্ট্রিক্টে এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি, যেহেতু আমরা দেখেছি যে এটা আসলে কৃষকের জন্য লাভবান, আমাদের দেশের জন্য লাভবান, জমির উর্বরতা বৃদ্ধি পায়। এটা ছাড়াও আরও অন্যান্য বিষয়গুলি রয়েছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করার জন্য আমরা এই কাজটি আমরা করে থাকি। তো আমাদের মোটামুটি এখন 10টি ডিস্ট্রিক্টে আমরা এখন এই ভার্মি কম্পোস্টিংয়ের কাজটি করছি। মানে কৃষকরা নিজেরাই তো এটা উৎপাদন করছে। আমরা দেখলাম যে গাজীপুরের আলাউদ্দিন উনি নিজেই আসলে কেঁচো থেকে সারটা তৈরি করতে পারছেন। হ্যাঁ, এটা আসলে এই প্রযুক্তিটা হচ্ছে খুবই একটি সহজ প্রযুক্তি। আসলে এই কেঁচো কম্পোস্ট করার জন্য আপনার কোনো ধরনের বিদেশি ডিগ্রি বা অন্য কোনো দরকার নাই। আমরা শুধুমাত্র 3 দিনের একটি হাতে কলমে একটা প্রশিক্ষণ যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি এবং কৃষক নিজেরাই, কারণ আপনি দেখেছেন হয়তো ওখানে যে তার একটা মাটির চারি লাগে, তার গোবর সার লাগে, তার আবর্জনা লাগে, সবকিছু আসলে তার বাড়িতেই থাকে, শুধু হয়তো কেঁচোটা তাকে কিনতে হয়। ইনিশিয়ালি সে হয়তো হাফ কেজি কেঁচো দিয়ে শুরু করতে পারে, সেটার দাম হয়তো আপনার 500 থেকে 600 টাকা ম্যাক্সিমাম। তো এটা দিয়ে শুরু করলে সে আস্তে 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 অনেক দূর যেতে পারে। শুধু একটা 3 দিনের একটা ট্রেনিং আমরা যদি করতে পারি। তবে যে জিনিসটা আসলে বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আসলে মানে আমাদের দেশে জৈব সার ব্যবহারের আসলে সরকারের যে এখন যে ভূমিকাটি রয়েছে, যে কৃষকরা আসলে অতিরিক্ত সার কিন্তু তৈরি করতে পারে, কারণ জমিতে ব্যবহার করার পরে কিন্তু তার কিছু রয়ে যায় বাড়তি। তো সেটি আসলে বিক্রির ব্যবস্থা যদি এভাবে থাকে, ওভাবে একটি যদি চ্যানেল তৈরি করা যায়, তাহলে আপনি যেটা বললেন এটা খুব দ্রুত আসলে ছড়িয়ে দেওয়া সম্ভব। এবং এই ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারাও নিশ্চয়ই অবশ্যই আমরা এটা অবশ্যই ভূমিকা পালন করবো এবং করে যাচ্ছি। আমরা সরকারের সঙ্গে বিভিন্নভাবে লবিং করতেছি যে ঠিক আছে যে জৈব সারকে কিভাবে এটাকে আসলে কমার্শিয়ালি তৈরি করা যায়। আমরা ভার্মি কম্পোস্টিংকে শুধুমাত্র আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট না, কৃষির সঙ্গে সম্পৃক্ত না, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সম্পৃক্ত না, এটাকে আমরা একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি হিসেবে দেখতে যাচ্ছি, যে এখানে গ্রামের দরিদ্র মানুষরা, বিশেষ করে মহিলারা, কিভাবে এটার মাধ্যমে তাদের ইনকাম বৃদ্ধি করতে পারে। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মামুনের কাছ থেকে, ওনারা কেঁচো থেকে যে কম্পোস্ট সার, জৈব সার তৈরি করছেন সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানালেন। আমরা এখন চলে যাব আশার বাংলাদেশের অন্যান্য খবরে। পুঁজিবাজারে একটি আশার বিষয় যে পুঁজিবাজারে এই বছর অনেক প্রবাসী বিনিয়োগ বেড়েছে। চলতি বছরের প্রথম 7 মাসে প্রবাসী বিনিয়োগ এসেছে 500 কোটি টাকা। বিভিন্ন প্রণোদনা এবং বাজারের বেশিরভাগ কোম্পানির পিই রেশিও কম থাকার কারণেই প্রবাসীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। 2010 সালে ধসের পর পুঁজিবাজারে ক্রেতা সংকট সৃষ্টি হয়। তারল্য সংকটের কারণে বাজার থেকে মুখ ফিরিয়ে নেয় দেশি বিনিয়োগকারীরা, ফলে সূচকের অব্যাহত পতন শুরু হয়। গত বছর লেনদেনের প্রথম দিন ডিএসইতে সূচক ছিল 8,304 পয়েন্ট, আর চলতি বছর একই সময়ে তা কমেছে প্রায় 3,000 পয়েন্ট। বর্তমানে সূচক 5,000-এর নিচে। তবে অনেকেই মনে করছেন বাজারের এই অবস্থায় বিনিয়োগ ঝুঁকি কম, যে কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে। আমাদের সেই বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু ডে ট্রেডার, তারা রিটেইলার।
আর প্রবাসী যারা আসেন তারা কিন্তু রিটেলার না, তারা কিন্তু ইনভেস্টর হিসেবে আসেন এবং অনেক দিনের জন্য আসেন। কাজে এটা একটা বাজারের জন্য সুখবর। ডিএসসির তথ্য মতে 2011 সালের প্রথম 7 মাসে প্রবাসী বিনিয়োগ হয়েছিল প্রায় 385 কোটি টাকা। চলতি বছর একই সময়ে প্রবাসী বিনিয়োগ হয়েছে 500 কোটি টাকার উপরে। 7 মাসের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1034 কোটি 4 লাখ টাকা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার বিভিন্ন প্রণোদনা দেয়, তারা এখন পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এছাড়াও বিভিন্ন কোম্পানির শেয়ারের দর এখন কম থাকায় প্রবাসীরা বেশি বিনিয়োগ করছে বলে মনে করেন তারা। প্রত্যেকটা শেয়ারেরই ইপিএস পিএস দেখলে হিসাব করলে খুব লুক্রেটিভ মার্কেট আছে, কাজে তারাও তো হিসাব কিতাব করেই আসতেছে এবং বাজার ভালো দেখে আসতেছে। বহির্বিশ্বে আর্থিক মন্দাবস্থাতেও পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি বাজারের জন্য ইতিবাচক। এভাবে তারল্য প্রবাহ বাড়লে বাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাবে। এতে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে আস্থার পরিবেশও ফিরে আসবে বলে মনে করেন তারা। উমন আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামবাসীর জন্য সুখবর। প্রায় 150 কোটি টাকা খরচে প্রথম উড়াল সড়ক তৈরির কাজ শেষ হয়ে এসেছে। বহদ্দারহাট উড়াল সড়ক শেষ হওয়ার আগেই মুরাদপুর এবং কদমতলীতে আরও 2টি উড়াল সড়ক তৈরির কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ত্রিমাত্রিক নকশায় বন্দরনগরীর এমন শুনশান রাস্তাঘাটে দেখা মিললেও সেটি এখনো স্বপ্নময়। 4.5 ভাগ জনসংখ্যার প্রবৃদ্ধি আর নিয়ন্ত্রণহীন গাড়ির চাপে এখন প্রায় বেসামালী শহর। সিটি কর্পোরেশন এলাকার 1800 সড়কও এই চাপ সামলাতে যথেষ্ট নয়। এই বাস্তবতায় একসাথে এরকম অনেকগুলো উড়াল সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সিডিএ, আর বহদ্দারহাট জংশনে নির্মিত হচ্ছে প্রথম উড়াল সড়কটি। সিডিএতে একটা মাস্টার প্ল্যান আছে যেটা 95 হয়েছিল। সেই মাস্টার প্ল্যানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জাংশনকে যানজট মুক্ত করার জন্য ফ্লাইওভারের বিকল্প নেই। এদিকে বহদ্দারহাট ছাড়াও প্রায় 500 কোটি টাকা খরচায় মুরাদপুর 2 নম্বর গেট, জিসি জংশন ও কদমতলীতে আরও 2টি উড়াল সড়ক নির্মাণ শুরু করেছে সিডিএ। কর্তৃপক্ষ দাবি করছে এই উড়াল সড়ক চালু হলে নগরের যানজট অনেকাংশেই কমে যাবে। কিন্তু নগর বিশেষজ্ঞদের প্রশ্ন, যেখানে রিকশাকে সবচেয়ে বেশি যানজটের জন্য দায়ী করা হয়ে থাকে সেটি তো এখান দিয়ে চলার কথা নয়। সেক্ষেত্রে এই উড়াল সড়কগুলো যানজট নিরসনে আদৌ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে কি? এখন যে ফ্লাইওভারগুলি হচ্ছে সেই ফ্লাইওভারগুলিতে কিছুটা উপকার হতে পারে, তবে যেরকম উপকার আমরা আশা করি সেরকম উপকার হবে না। নির্বিঘ্ন যান চলাচলে নগর বিশেষজ্ঞরা বিকল্প রাস্তা তৈরির পাশাপাশি জোর দিয়েছেন বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম চালুর উপরও। শাহনাজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আসলে বাংলাদেশে এবার একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর যেসব খবর থাকছে। লাভজনক হওয়ায় মেহেরপুরে ধানের বদলে চাষ হচ্ছে মাছ। যশোরে বেড়েছে শিম খেতে মাছ চাষ। দেশের প্রাচীন ঐতিহ্যের সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর, বিরল ভাস্কর্য ও নিদর্শন দেখতে বেড়েছে দর্শনার্থী। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। মেহেরপুরের 16 টাকা গ্রাম, এই গ্রামের বাসিন্দারা মাছ চাষ করে সফলতা লাভ করেছেন 16 আনা। সেখানে এখন মাঠ জুড়ে ধান চাষের বদলে হচ্ছে মাছ চাষ, ঘুচেছে অনেকের বেকারত্ব। এদিকে যশোরের চৌগাছায় শিম চাষের সাথে মাছ চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন কয়েক হাজার কৃষক। মেহেরপুর ও যশোরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। মেহেরপুরের গাংনী উপজেলার 16 টাকা গ্রাম জুড়ে রয়েছে প্রায় 2000-এরও বেশি পুকুর। এ গ্রামে প্রতি বছর তৈরি হচ্ছে নতুন নতুন পুকুর। নিচু এলাকায় হয় বছর 5 আগেও গ্রামটিতে দেখা যেত শুধু ধানের ক্ষেত। মাছ চাষে অধিক লাভ হয়, ধানি জমি কেটে পুকুর তৈরি করছে এখানকার চাষিরা। এখন প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছে এক একটি মৎস্য খামার।
অধিক লাভজনক হয় অনেক বেকার যুবক বাড়ির আঙিনায় পুকুর কেটে চাষ করছে বিভিন্ন প্রজাতির মাছ। ধানের চাষে লাভজনক হইতো না, তাই পুকুর পুষুনি করি মেলা লাভজনক হয়েছে। নিজে নিজে সব পুকুর কাটি নিয়েছে, প্রত্যেকেই মাছ চাষ তৈরি করে দিয়েছে। বিশেষ করে পাঙাশ চাষে এই গ্রামবাসীর ভাগ্য ফিরেছে। এখন আর কাউকে বিদেশে যেতে হয় না কিংবা চাকরির জন্য অপেক্ষা করতে হয় না। এখানকার উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায়। যশোর উপজেলা সিংহজুলি, ফুলসারা, পাতিবিলা ও পাশাবল ইউনিয়নের 52টি গ্রামের 1000 হেক্টর জমিতে এবছর কৃষকরা গ্রীষ্মকালীন সিম চাষের সাথে মাছ চাষ করেছেন। একটু বৃষ্টি হলে পানি জমে যেসব জমি বছরের অধিকাংশ সময় অনাবাদি থাকে, সেই সব জমিতে কৃষকরা বিশেষ ব্যবস্থায় সিম ও মাছ চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন। কৃষকরা জানান, সিমের সাথী ফসল হিসেবে মাছ চাষকে বেছে নেয় তারা লাভবান হচ্ছেন। টিম উপরে মাছ নিচে এবং মাছটা হচ্ছে কিনা আমার বছরের চাহিদা মিটে যায়। কৃষি বিভাগ জানিয়েছে, বিভিন্ন পদ্ধতির এ চাষে চৌগাছার কৃষকদের সাফল্য দেখে জেলার অনেক জায়গার কৃষকরা এই পদ্ধতিতে চাষ শুরু করেছেন। কৃষকরা 1 বিঘে জমি থেকে 33% 1 বিঘে জমি থেকে তারা 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত তারা লাভবান হচ্ছে, তাদের সব খরচ খরচা বাদ দিয়ে। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অন্যতম প্রাচীন সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই সংগ্রহশালাটি জ্ঞান পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান। আর এখানে সংরক্ষিত বিরল ভাস্কর্য ও প্রাচীন নিদর্শন দেখে মুগ্ধ হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। প্রাচীন ও মধ্যযুগের নানা নিদর্শন সংগ্রহশালাটিকে সমৃদ্ধ করেছে। এসব দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরা। কেবল দেখা নয়, ইতিহাস সম্পর্কে জানার সুযোগও আছে এখানে। দুর্লভ বই পড়ার সুযোগ নিতে নিয়মিত এখানে আসেন গবেষকরাও। খুবই খুশি এবং ভালো লাগছে। এখানে অনেক কিছু রয়েছে পুরাতন ঐতিহ্য, যা থেকে অনেক শিক্ষা অর্জন করা যায়। জাদুঘরের যাত্রা শুরু সেই 1910 সালে। বরেন্দ্র অনুসন্ধান সমিতির হাত ধরে এর পথ চলা শুরু। যাদের হাত ধরে জাদুঘরটির জন্ম তারা হলেন দয়ারামপুরের সাবেক জমিদার শরৎ কুমার রায়, প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্র এবং খ্যাতনামা নৃতত্ত্ব এবং শিক্ষাবিদ রমাপ্রসাদ চন্দ্র। 1964 সালে প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। বরেন্দ্র রিসার্চ সোসাইটি নামে একটা সোসাইটি এখানে এস্টাবলিশ করে 1910 সালে। উদ্দেশ্য হলো এত অঞ্চলের শিল্পকলা, আর্ট, ইতিহাস যেগুলো আছে সেগুলোকে সংগ্রহ করা। তারা প্রচুর পরিমাণে প্রত্নসম্পদ কালেকশন করে প্রথমে তারা তাদের বাসায় রেখেছিল, অক্ষয় কুমার মৈত্রের বাসায় ছিল। পরবর্তী সময় তারা পাবলিক লাইব্রেরিতে এইগুলো 1-2টা রুম নেয়, সেই রুমের মধ্যে তারা এইগুলোকে হাউস করেছিলেন। মহানগরীর হেতেমখা এলাকায় প্রায় 2 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই গবেষণা জাদুঘরে আছে বিরল সব প্রত্নতত্ত্ব। বাংলা, বিহার এবং আসামের 4000-এরও বেশি ভাস্কর্য, প্রায় 6000 প্রাচীন মুদ্রা, 3500 হাতে লেখা পাণ্ডুলিপি সমৃদ্ধ করেছে জাদুঘরটিকে। 4143টি এন্টিকুইটি আমাদের মিউজিয়ামের মধ্যে আছে। এছাড়াও আমাদের এখানে প্রচুর পরিমাণে কয়েন আছে, প্রায় 6000-এর মতো কয়েন আছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাদুঘরটি জ্ঞান পিপাসুদের আকৃষ্ট করে আসছে তার নিজস্ব স্বকীয়তায়। এর দর্শনার্থী বাড়ছে নিয়মিত। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আশার বাংলাদেশ শেষ করব আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী নৌকা বাইচের খবর দিয়ে। শিল্পী SM সুলতানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নড়াইলে আয়োজন করা হয় আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এ প্রতিযোগিতা দেখতে চিত্রা নদীর তীরে জড়ো হয় হাজারো দর্শক। এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 4 দিনের সুলতান উৎসব। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট 13টি নৌকা বাইচ উপভোগ করতে নড়াইল ছাড়াও আশেপাশের জেলার লক্ষাধিক মানুষ ভিড় জমায় চিত্রা নদীর পাড়ে। দর্শকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নড়াইল ফেরিঘাট থেকে SM সুলতান ব্রিজ এলাকা। দর্শকদের আনন্দ দিতে আয়োজন ছিল গান বাজনার। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।